কোনো এক সময় দলের রাজ্য সভাপতির পদে থাকলেও পরবর্তীতে একটা সময় যেভাবে দলীয় কর্মসূচিতে দেখা যাচ্ছিল না বিজেপি নেতা দিলীপ ঘোষকে, দলের বড় বড় কর্মসূচিতেও কার্যত ডাক পেতেন না বলেই খবর। যদিও সম্প্রতি চিত্রটাই পরিবর্তন আসতে শুরু করেছে, ফের আগের ফর্মে ফিরতে শুরু করেছেন দিলীপ ঘোষ। আর এরই মাঝে মুখ খুললেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। বিজেপির একটা অংশের বিরুদ্ধে কার্যত মুখ খুললেন তিনি। শুক্রবার মেদিনীপুর শহরের আরএসএস এর জেলা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিঙ্কু মজুমদার। বিধানসভা নির্বাচনের আগে মেদিনীপুর শহরের গণপতি নগরে আরএসএস এর একটি কার্যালয় উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিঙ্কু মজুমদার। সেখানেই দলের রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রিঙ্কু বলেন, বিজেপির একটা টিম ছিল যারা আমাকে উপরে উঠতে দেয়নি, আমাদের মতো কর্মকর্তাদের বাক্সবন্দি করে রাখা হয়। তিনি আরও বলেন, আমার বলাতে কিছু যায় আসে না, আমাদের সিনিয়র যারা আছেন তারা ভাববেন কে উপযুক্ত আর কে উপযুক্ত নয়, আমার উপরে সব নির্ভর করে না, আমি ইচ্ছে প্রকাশ করতেই পারি। আমার বহুদিন থেকেই বীজপুর এলাকায় প্রার্থী হিসেবে লড়াই করার ইচ্ছে ছিল, সেটা 2021 সালের আগে। তখন আমি জানতাম না যে আমার মেদিনীপুরের সঙ্গে সম্পর্ক হবে, আমার বিয়ে হবে। যদিও আমি থাকি নিউ টাউনে, ওখানে মুসলিম সংখ্যাধিক্য রয়েছে, জেতার সুযোগ কম, আমি জিততে চাই। এমন নয় যে দাঁড়াবার জন্য দাঁড়িয়ে গেলাম, আমি চাই না আমার জীবনে কিছু নেতিবাচক থাকুক, আমি সবেতেই পজিটিভ। এখন দেখা যাক যে কি হয়, নিজেকে এখন 50-50-তে রেখেছি, আমি সুযোগ পেলেও পেতে পারি, আবার নাও পেতে পারি। আদৌ দল সিদ্ধান্ত নেবে কিনা, আমাকে প্রার্থী করবে কিনা, এই প্রশ্নগুলোই এখন আসছে। তারপর কে কোথায় দাঁড়াবে সেসব ভাবা হবে। সম্প্রতি বিভিন্ন মহলে কানাঘুষো শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুকে নাকি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করতে পারে। সেই প্রসঙ্গে তিনি বলেন, এত বছরে আমাকে পঞ্চায়েতের জন্য ভাবেনি, একটা মণ্ডলের সাধারণ সম্পাদক পর্যন্ত করেনি আমাকে। আর আমাদের মতো লোকেদের রাজনীতিতে খুব কম মূল্য দেওয়া হয়, কারণ আমরা স্পষ্ট বক্তা, আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখি, তাই বাংলার রাজনীতিতে আমাদের মতো লোকেদেরকে দূরে রাখাই হয়। এবারে গণতান্ত্রিক অধিকারে আমি যদি আমার দলের ভিতরে সোচ্চার হতে না পারি, তাহলে আমি বিরোধীদের সঙ্গে কিভাবে লড়বো? আমি মনে করি আমি মন খুলে কথা বলবো, তাতে কেউ যদি আমাকে ব্ল্যাকলিস্টেড করে দেন তাতে আমার কিছু করার নেই। খুব সচেতন থাকি যাতে কোনো ভুল না হয়। রাজনীতি করতে গেলে ম্যানুপুলেশন, অভিনয় জানতে হয়, এগুলো আমার ডিকশনারিতে নেই। অনেকদিন ধরেই আমাকে উপরে উঠতে দেওয়া হচ্ছিল না, একটা ডাব্বার মধ্যে রাখা হচ্ছিল। আমাদের মতো কার্যকর্তাদের সেটাই করে রাখা হয়, সভাপতির সঙ্গে দেখা করতে গেলেও দেখা করতে দেওয়া হতো না। কি বলছেন রিঙ্কু মজুমদার, শুনবো। আমি বলাতে কিছু যায় আসে না, না আমাদের যারা সিনিয়র আছে তারা ভাববেন কে উপযুক্ত আছে না আছে, এটা আমার নিজের উপরে ডিপেন্ড করছে না। আমি ইচ্ছে প্রকাশ করতে পারি এতটুকুই। আমার তো বহু বছর ধরে বীজপুরটাই টার্গেট ছিল, বহু বছর মানে বেশ 21-এর আগে থেকে। তো যেটা যেহেতু ওটা আমার অরিজিন, তখন আমি জানতাম না যে আমার এরকম বিয়ে হতে পারে, মিদনাপুরের সাথে আমার ইন্টারলিঙ্ক হতে পারে, এগুলো তো আনপ্রেডিক্টেবল ছিল। তো সেই সময় বীজপুরটাই জানতাম। আর আমি থাকি নিউ টাউন, 115 রাজারহাট নিউ টাউন বিধানসভা, কিন্তু সেখানে মানে একটু মুসলিম মেজরিটিজ আছে, ওখানে জেতার চান্সটা একটু কম। তো যেহেতু আমি উইন করতে চাই, ঠিক আছে, মানে এই নয় যে দাঁড়ানোর জন্য দাঁড়ালাম, হেরে গেলাম কি যায় সেরকম কিছু না। আমি চাই না আমার লাইফে কোনো রকম নেগেটিভ কিছু স্ট্যাম্প হলুক, লেট হোক, আমি পজিটিভ সবেতেই। এখন দেখা যাক, আমি ভাবলে আর কি হবে। আমি নিজেকে 50-50 রেখেছি, পেতেও পারি, নাও চান্স পেতে পারি। না সেটা আর আমি বলে দেখি যায় যে আদৌ ডিসিশন নেবে কিনা, আমাকে আদৌ অ্যালার্ট করবে কিনা, আগে তো সেই প্রশ্ন। তারপরে তো মানে লোকেশন বা অ্যাসেম্বলি, তো তারপরে সিলেকশন হবে না, আগে ক্যান্ডিডেট হিসেবে আমাকে বিবেচনা করা হবে কিনা। কারণ আমি খুব একটা কি বলবো, এত বছরে তো আমাকে বললাম না, আমাকে পঞ্চায়েতও ভাবেনি, আমি মন্ডলের জিএসও পর্যন্ত আমাকে করেনি, ঠিক আছে। আর আমাদের মতন মানুষদেরকে না রাজনীতিতে ভ্যালু কমই থাকে, কারণ আমরা স্পষ্ট বক্তা, আর আমরা ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখি, আমরা অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই ধরনের মানুষের পলিটিক্স, যে কোনো পলিটিক্স হোক না কেন, বিশেষ করে বেঙ্গল পলিটিক্সে এই ধরনের মানুষকে একটু সাইডই করা হয়।
আর গণতান্ত্রিক অধিকার যদি আমি আমার দলের ভেতরে যদি আমি সোচ্চার হতে না পারি, তাহলে আমি অপোজিশনের সাথে কি করে লড়বো? আমি মনে করি আমি মন খুলে কথা বলবো, তাতে আমাকে কেউ যদি ব্ল্যাকলিস্টেড করে দেয় আমার কিচ্ছু করার নেই। কারণ আমি কোনো ক্রাইম অফেন্স করছি না, আমি পাবলিকের জনহিতে যা ভাবছি করছি। আর আমার ব্যাকহ্যান্ড বলে দেবে যে কখনো কিছু নেগেটিভ কোনো বাজে কাজ করেছে কিনা, কিচ্ছু খুঁজে পাবে না। সুতরাং খুব সেলফ কনসিয়াস থাকি যাতে আমার দ্বারা কোনো ভুল না হয়ে যায়। তো এভাবেই নিজেকে এতদিন পর্যন্ত এসেছি। কারণ রাজনীতি করতে গেলে মিথ্যে জানতে হয়, অভিনয় জানতে হয়, ম্যানিপুলেশন জানতে হয়, এগুলো আমার ডিকশনারিতে নেই। ওটাই ভয়ের বিষয়। আমাকে যদি আজ 12-13 বছরে যদি একটা মন্ডলে জিএস করার জন্য যদি উপযুক্ত না মনে করে, ঠিক আছে, ছিলাম, মানে আমার কাজের কনসিস্টেন্সির জন্যই হয়তো আমাকে একটু একটু করে মাদারে নিয়েছে, জেলা মাদার থেকে আমাকে রাজ্যে নিয়ে নিল। তারপরে আমার মন্ডল ভাবলো না, ইনি তো 7 বছর ধরে ডোর টু ডোর কাজ করছেন একনিষ্ঠতার সাথে, তো পুরোটা টিম ছিল মানে আমার এগেনস্টে, কোনোভাবে আমাকে উপরে উঠতে দেবে না। হ্যাঁ, ডাব্বার মধ্যে ঢাক্কান দিয়ে রাখা, তো আমাদের মতন কার্যকর্তাদের সেটাই করা হয়। যাদের মধ্যে পোটেনশিয়ালিটি থাকবে তাদেরকে সামনে আনা হয় না। আপনি সম্প্রতি কি রাজ্য সভাপতির সঙ্গে দেখা করার কোনো ইচ্ছা প্রকাশ করেছিলেন? হ্যাঁ, তার দুজন পিএর সাথে কথা বলেছি। আমি যাইনি, কারণ আমার একটু খারাপও লাগছিল যে আগেও খুব একটা যেতাম না, মিটিং ফিটিং হলে পরেই রাজ্য অফিসে যেতাম, কারণ গিয়ে বসে থাকা, সবার নাম্বার নেওয়া, সবার সাথে কথা বলে, এগুলো আমার ডিগনিটিতে লাগতো। তো এবার আমি গেছিলাম, আমার দিল্লি থেকে কেউ এসেছিলেন, আমি একটা অন্য সংগঠনের মানে আয়ামের সাথে যুক্ত আছি বলে, তো বললেন যে দিদি আপনি আসুন, দেখা হবে, একটা কোনো প্রোগ্রাম ছিল, সেটাতে ইনভাইট কার্ডটা আমাকে দিয়ে দেবে আর কি। তাই আমি গেছিলাম। তারপরে ওনার পিএ সেদিন দেখা করাতে পারলেন না, বললেন পরের দিন আসুন। পরের দিনও আমাকে বললো আছে, তাই আমি গাড়ি থেকে নামলাম, নামতামও না। আমার ভীষণ ইনসাল্টিং লেগেছে যে 2 দিন আমি রাজ্য অফিসে বসিয়েও আমার সাথে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করো, উনি নিচে ছিলেন। 10 মিনিটে 10 জনকে, আমার হাজবেন্ডকে আমি দেখি তো। ঘোষ অবশ্য নিজে কোনো মন্তব্য করতে চাননি। শুনুন সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন। পশ্চিমবাংলায় ছুটি হবে, কাজ হবে না, অফিসে কর্মচারী নেই, স্কুলের টিচার নেই, ডাক্তারদের কাজ কে করবে? সেই জন্য বেকার ভাতা নাও, ছুটি নাও, বাড়িতে থাকো, খাও দাও, মমতা ব্যানার্জিকে ভোট দাও। এটা আর চলবে না। পাবলিক বুঝে গেছে পশ্চিমবাংলা ধীরে ধীরে শাসন প্রশাসন উঠে যাবে, শিক্ষা দীক্ষা স্বাস্থ্য উঠে যাবে, কেবল ছুটিই হবে। তৃণমূল বিধায়ক মানুষ ভট্টাচার্যকে চোর চোর বলে স্লোগান দিল তৃণমূলের লোকেরা। মানিকবাবু জেলে গেছেন চুরির দায়, তাকে চোর বলাটা স্বাভাবিক আছে। এখন বাকি এমএলএ এমপি মন্ত্রীদেরকেও চোর চোর বলবে লোকেরা। চলো সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।